আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যে বিষয়ে কথা বলবো সেটা বললাম যেই কোটা নিয়ে বাংলাদেশের লঙ্কাকাণ্ড, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কোটার বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো। যাই হোক, বাংলাদেশে যে কোটাটা ছিল সেটা বর্তমানের প্রেক্ষাপটে অবশ্যই অসামঞ্জস্য, কিন্তু তৎকালীন সময়ে এটা কিন্তু যৌক্তিক এবং সামঞ্জস্য ছিল। কালের পরিক্রমে সকল কিছুই পরিবর্তন হয়। ঠিক তেমনই দেখেন, এই কোটা কোটা নিয়ে আন্দোলন হল 2018-তে। তখন কিন্তু জননীতির দেশরত্ন শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে কিন্তু কোটাকে বাতিল করে দিলেন। হ্যাঁ, অথচ তখন যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এবং স্বাধীন বিচার ব্যবস্থা আছে, যে কেউ আইনের সহায়তা নিতে পারে, সেটা সঠিক কিংবা ব্যাঠিক আইনের বিচার প্রক্রিয়া শেষে জানা যাবে। সেই জায়গায় কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তারা যে রিট করে হাইকোর্টে যে এইটা বৈধ নয়, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তখন এটা অনেক দিন চলার পরে এই 2024 এসে একটা রায় দেয় যে হ্যাঁ, এটা একটা বিবেচনা করে দেখা যায় যে কোটাটা মুক্তিযোদ্ধার জন্য কিছু রাখা যায় কিনা, বিবেচনা করে বুঝতে হবে, কিন্তু বিবেচনা করে দেখা যায় এটা রাখা যায় কিনা। যাই হোক, যখন যেহেতু এটা রাষ্ট্রপক্ষ থেকে না করছে, আবার হাইকোর্টে বলছে, তার মানে এটা কিন্তু এই জননীতি দেশ তো শেখ হাসিনার সরকারই কিন্তু এইখানে কিন্তু করছে, আপিল করছে যে না, এই রায় মানেনি। এটা কিন্তু যারা আন্দোলনগুলো তারা কিন্তু আপিল করা নাই। সেই আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কোটা কমে আসলো। এই হলাম 7%, 5% মুক্তিযোদ্ধা, 1% হলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% হলাম যারা শারীরিকভাবে অক্ষম আছে এবং তৃতীয় লিঙ্গের লোকজন, যেটা হাইকোর্টে সাজেস্ট করে রায় দিল। সেই রায় নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেইটা এখনও বর্তমান বলবৎ আছে। গেল, তাহলে কোটা নিয়ে সমস্যা সমাধান হলো। তারপরেও কেন এই কোটাকে কেন্দ্র করে, সেটা ওই যে জাহাঙ্গীরনগরের যে সমন্বয়ক, ওই যে হান্নান শাহ মাসুদ যে আছে, তার কথাগুলো শুনলেই বোঝা যাবে যে তারা চাঙ্কারপুলে একটা বাসা নিয়ে একসাথে থেকে তারা একটা সুযোগের সন্ধানে ছিল, এবং যদি এই কোঠা আন্দোলন না হতো পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। তিনি কিন্তু একদম দীপ্ত টিভিতে ক্লিয়ার বলছে। তাহলে তো ক্লিয়ার যে তারা এই সুযোগটাকে গ্রহণ করার জন্য, তার এই কোটা কোনো ফ্যাক্ট ছিল না। যদি কোটা তো সমাধান হয়েই গেছে, সেইটা নিয়ে কেন আবার কথা হবে? তারপর দেখেন, এখন এই ব্যাপারে এই কোটা নিয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে যেটা হলো যে কোটাগুলোকে কমন নয় কমিয়ে আনা হলো। যেখানে মেয়েদের কোটা ছিল 10%, সেটাকে না বাতিল করা হলো। এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উমামাদের মতো বাটপার ফ্রড, যারা নাকি যে ছাত্র ফেডারেশনের ওইখান থেকে জায়গায় জায়গায় থেকে তারা সংগঠিত করে দেশকে অস্থিতিগুলো আছে, এদের সাথে ওই গ্রামের একটা বোনের যিনি কষ্ট করে পড়াশোনা করছেন তার সাথে কিন্তু মিলালে কিন্তু হবে না। কারণ ওই যে আমি এর আগেও কিন্তু ভিডিও দেখাইছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা এবং যারা প্রাইভেট কলেজে পড়াশোনা করে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের যে একটা খরচ বা পারিবারিকের উপরে যে একটা বোঝার মতো হয়ে যায়। এখন যে গ্রামের যে মেয়েটা এই সুযোগ বঞ্চিত হলো, তারা কিন্তু বুঝতেছে আসলে কোটা তাদের জন্য কতটা মানে ক্ষতিকারক হলো। এখন এরা বলতেছে বৈষম্য বিরোধী, কোটা না মেধা। এই মেধাবীদের অবস্থা দেখেন, এই মেধাদের কি হবে? এই মেধাকে আমরা মাথায় নিব, না এই মেধা আমরা কোথাও বিক্রি করব? এরা গাড়ি অ্যাক্সিডেন্টের একটা নাটক করতে যে স্ক্রিপ্টে ভুল করে, এই টাউট পাটপার মেধার নামে। যদি এরাই এই হয়, তাহলে যে চাকরি নিয়ে যদি হয়, সেই কোটা বিরোধী আন্দোলন করে এই কোটার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কয়জনে নিয়োগ পাইছেন বলেন? কয়জনে সরকারি জব পাইছেন এই বিগত 4 মাসে বলেন? কয়জনের সুযোগ সুবিধা ভোগ করতেছেন? সকলের উপরে একটা কি বলবো, যে একটা প্ররোচনা সৃষ্টি করে, একটা মোহ সৃষ্টি করে এরা যেভাবে মানুষকে রাস্তায় নামালো এবং মানুষের ইমোশনে আঘাত করে। দেখেন আপনি মুগ্ধকে নিয়ে যেটা মারাই যায় না, অথচ ছেলেকে মৃত্যুবরণ করাই গেছে, তারা কিন্তু 2 ভাই জীবিত। হ্যাঁ, তারপর ওই যে গাজীপুরের আলামিন ফিরে আসছে, ওই যে বগুড়ার রিপুন ফকির, তিনি ওই গুলিতে মারা যান, এই যে বাইরে আসতেছে,
কারণ কি, বাংলাদেশে কি আন্দোলনের সময় যে সাধারণ যে মৃত্যু হয়েছে সেগুলো যদি আন্দোলনের মৃত্যু দেখেন, সাধারণ বাংলাদেশে প্রতিদিন কতজন মানুষের মৃত্যুবরণ হয়, অ্যাক্সিডেন্টে কতজন মানুষের মৃত্যুবরণ হয়। সাধারণ মৃত্যুকে তো ওই আন্দোলনের মৃত্যু বলে চালানো যাবে না, যেটা এখন করার চেষ্টা করতেছে। আপনারা কি বুঝতে পারছেন যে এরা এরা আসলে কিভাবে এই কোটা, যে কোটা নিয়ে লঙ্কা কাণ্ড, সেই কোটার কি বর্তমান অবস্থাটা কি একবার কি চিন্তা করছেন কেউ? তো সেই কোটা এখন সেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে 7% যে গেছে সেটা কিন্তু বলবৎ আছে। আর দেখেন, এইটাই হইলাম আইনের শাসন ছিল, যে না হাইকোর্টে রায় দিছে, যেটা সেই দেশের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ দ্বারে বলার পরও তাই সেই কথার বিরুদ্ধে হাইকোর্টে রায় দিছে। তার মানে আইনের শাসন ছিল কি ছিল না, এই একটা রায়ই প্রমাণ করে দেয়। অথচ এখন হাইকোর্টের ভিতরে বিচারপতির উপরে যখন ডিম নিক্ষেপ করে একটা আইনজীবী, সেইখানে প্রধান বিচারপতি এখন যে নাকি কি বলবো, যে একটা জাস্ট মানে করো একটা কাঠামো দাঁড়িয়ে আছে, সেই প্রধান বিচারপতি নামক যে ব্যক্তিটা আছেন, তিনি সেইখানে বলে যে এখানে আইন শৃঙ্খলা বেশি মোতায়েন করতে হবে। অথচ যে আইনজীবীরা এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এতেই প্রমাণ করে বাংলাদেশের বর্তমান আইন অঙ্গনের অবস্থা। এবং এই কোঠার নামে যারা বাংলাদেশকে আজকে অস্থিতির দেশ পরিণত করেছে, বাংলাদেশের আজকে শিক্ষা খাত ধ্বংসের দিকে, বাংলাদেশের আজকে কোনো অর্থনৈতিক খাতে আজকে দেখেন গতকালকেই এই যে ডিসেম্বরের আজকে যে 1 তারিখ, এই দেখেন এর ভিতরেই কিন্তু এরা কিন্তু 22,000 কোটি টাকা ছাপিয়ে ফেলছে। এই দেখেন মুদ্রাস্ফীতি কোথায় যাবে। আপনাদের আজকে নিত্যপণ্যের দাম কত, আপনাদের আজকে জীবনমান কোথায় গিয়ে দাঁড়াইছে। যদি সত্যিকার অর্থে দাম কমাইতে হয় তাহলে কি আপনাদের প্রথম বললাম যে তেলের দাম কমাইতে হবে। তেলের দাম কমাইলে কি হবে, যে কলকারখানার থেকে যেমন ধরেন কৃষি পণ্যের দাম কমাবেন, তাহলে তো কৃষি পণ্যের দাম কমাইতে গেলে প্রথমে কি করতে হবে, কৃষি পণ্যে কী কী হয়, সারের দাম হয়, বা ওইখানে আপনার সার লাগবে, কীটনাশক লাগবে, পানি লাগবে, এই উপকরণ কি কোন জায়গায় থেকে আসে, সেই জায়গার ভর্তুকিটা কিন্তু এরা কিন্তু দিচ্ছে না। এরা সকল কিছু বন্ধ করে আজকে বয়স্ক ভাতা বন্ধ, এই কোটা আন্দোলনের কেন্দ্র করে দেখেন আজকে টিসিবির মাধ্যমে 43 লক্ষ লোকের আইডি কার্ড বন্ধ করছে, আজকে শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ করে দিচ্ছে, আজকে বিধবা ভাতা বন্ধ। বুঝতে পারছেন দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এখনও যদি আপনারা এই বাটপারদের সচেতন না হন, এই বাটপারদের প্রতিহত না করেন, আগামীতে আপনার, আমার এবং বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। আমরা কখনোই সেটা হতে দিতে পারি না। এদেরকে ধরতে হবে এবং এদের যারা ইন্ধন দিতেছে প্রত্যেককে ধরতে হবে, আইনের আওতায় এদের বিচার করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই ইউনুস গণদের এরা এই এনজিও গ্রাম সরকার একটা এনজিও করে ফেলছে বাংলাদেশকে, বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে খাচ্ছে। আজকে 22,000 কোটি টাকা ছাপাইছে। তো এইটা নিয়ে তো কোনো জায়গায় কোনো প্রতিবেদন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বাংলাদেশের মুক্ত স্বাধীনতা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ ডেইলি স্টার, প্রথম আলোর সামনে এরা গরু জবাই করে বন্ধ করার জন্য চেষ্টা করে। বুঝেন, তারা প্রত্যেক জায়গায় তারা আঁকড়ে ধরেছে বাংলাদেশকে অস্থিতি করার জন্য। আমি অনুরোধ করব আপনারা এই বাটপারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে এদের এই বাটপারি থেকে, লুটপাট থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।